রাতে প্রচণ্ড ঝড় হয়েছে, সেটা বেলকনিতে গিয়ে বুঝতে পারে সুমনা। বেশ খানিকটা বৃষ্টির পানি জমেছে, তার সাথে আবার ফুলের টব থেকে মাটি পড়ে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে। এসব দ্রুত পরিষ্কার করতে হবে। দোহাতে চোখ ডলে পুরোপুরি ঘুম তাড়িয়ে দিয়ে গা থেকে ওড়নাটা নামিয়ে রেখে হাতে একটা ন্যাকড়া নিয়ে শুরু করলো তার কাজ। পাক্কা 1 ঘন্টা ধরে সবকিছু ঠিকঠাক করলো। এবার বেলকনিটা একদম ঝকঝকে চকচকে পরিষ্কার লাগছে। ঘরে এসে দেয়াল ঘড়ির দিকে তাকালো। 7:32 বেজে গিয়েছে, তবুও সামিনের ওঠার নামগন্ধ নেই। হয়তো শরীরের ক্লান্তিতে এত বেশি ঘুম হচ্ছে। সুমনা গিয়ে ফ্রেশ হয়ে এলো। এতক্ষণে সামিনের ঘুম ছুটে গিয়েছে। হুইল চেয়ারটা বিছানার কাছে টেনে ধীরে সুস্থে সামিনকে তুলে সেখানে বসিয়ে দিয়ে বলল। ব্যথা পেয়েছো? সামিন হেসে মাথা নাড়িয়ে বলল। হুম, একদমই না। সুমনা বিছানা গোছাতে গোছাতে বলল। তোমাকে আজ কোথায় নিয়ে যাব জানো? এক মুহূর্তে চুপ থেকে বোঝার চেষ্টা করলো আজকে কোথাও যাওয়ার কথা ছিল কিনা। না, তেমন তো কোনো কথা ছিল না তো। সামিন বলল। আজ তো কোথাও যাওয়ার কথা ছিল না, তার উপর আমার শরীরের এই হালচাল, আমি কোথাও যাচ্ছি না। আরে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো নাকি? আমি তোমায় আমার ছোট্ট বাগানে নিয়ে যাব। তুমি বাগান করেছো, কিন্তু কোথায়? তোমার মাথায়। তাহলে আমি আমার মাথায় যাব কি করে? বিছানা গুছিয়ে কিছু জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো গুছিয়ে রেখে হাত দুটো ময়লা ঝাড়ার মতো ঝেড়ে হুইল চেয়ারটা ধরে বলল। এখানকার কাজ শেষ, এবার চলো। এই তুমি নিজের চোখ দুটো বন্ধ করে রাখো তো। আমি যখন খুলতে বলবো তখনই খুলবে, তার আগে না। আচ্ছা, বন্ধ করছি। তোমায় দিয়ে বিশ্বাস নেই, দাঁড়াও। নিজের গায়ের ওড়নাটা দিয়ে সামিনের চোখ দুটো আলতো করে বেঁধে দিয়ে বেলকুনিতে নিয়ে এসে চোখ থেকে বাঁধন খুলে দিয়ে বলল। এই দেখো, আমার ছোট্ট বাগান। সামিন চোখ দুটো খুলে পুরো বেলকুনি দেখতে লাগলো। কিছু কিছু ফুল ফুটেছে, সেগুলো দেখে একগাল হেসে বলল। মাশাআল্লাহ, তুমি তো একদম বেলকনির চেহারাটাই পাল্টে দিয়েছো। ভালো লেগেছে তোমার? শুধু ভালো বললে ভুল হবে, ভীষণ ভালো লেগেছে। সত্যি বলছি, আমার বউটা যেমন সুন্দর তেমনই তার বাগানটাও সুন্দর। আমার বউয়ের মনটা যেমন কমল সুন্দর, প্রত্যেকটা গাছের ফুলও ঠিক তেমনই। অনেক পাম দেওয়া হয়েছে, এবার তুমি বসো, আমি চট করে আসছি। এক দৌড়ে ওয়াশরুমে এসে ব্রাশ আর টুথপেস্ট নিয়ে গেল। সাবিনের হাতে ব্রাশ ধরিয়ে দিয়ে হাত দুটো উঁচু করতে কষ্ট হচ্ছে দেখে সুমনা ব্রাশ নিয়ে বলল। দেখি করো তো। সামিন হেসে করল। সুমনা তার কাজ শেষ করে মুখ ধুইয়ে মুছে দিয়ে বলল। এভাবে বসে থাকতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু তো হচ্ছেই। তাহলে ঘরে চলো। দাঁড়াও না, আর একটু থাকি। থাকো, আমি চা নিয়ে আসি। সুমনা সেখান থেকে রান্নাঘরে এলো। সাজেদা একা একা নাস্তা তৈরি করছেন। সাজেদার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল। তুমি একা এসব কষ্ট করছো কেন মা? তুমি বরং রেখে দাও, আমি তোমার ছেলেকে চা দিয়ে এসে করে নিব। সাজেদা একগাল হেসে উত্তরে বলল। আমার মেয়ে হঠাৎ এত বড় হয়ে গেল কি করে? মানুষ বয়সে ছোট হলেও পরিস্থিতি তাদেরকে বড় করে তোলে মা। ও বাবা, সত্যি আমার মেয়ে বড় হয়েছে। আচ্ছা, কি প্রয়োজন বলো তো আমায়? চা প্রয়োজন, চা। তোমার ছেলে চা খাবে। চা বসিয়েছি, একটু কষ্ট করে ছেঁকে নে না বাবা। ঠিক আছে, নিচ্ছি। তোমাকেও দিব মা। দিতে যখন চাইছিস তো দে। বাবা আজ কখন আসবে মা? দুপুর নাগাদ চলে আসবে। সাজেদাকে 1 কাপ চা দিয়ে সাবিনের জন্য 1 কাপ নিয়ে ঘরে এলো। চায়ের কাপটা সাবিনের হাতে দিয়ে তার চুলগুলো আছড়ে দিতে লাগলো। অপলকভাবে দেখছে সাবিন। হঠাৎ কিছু মনে পড়তেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ভেজা একটা গামছা হাতে নিয়ে বেরিয়ে এলো। সাবিন অবাক সুরে বলল। ওটা দিয়ে কি হবে সুমনা? তোমার শরীর মুছে দিব। এক্ষুনি না রেখে এসো। বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো তো। শরীরে যত ক্ষতের দাগ আছে সেসব দাগে একটা ওষুধ লাগাতে হবে তো। তার আগে শরীর ভালোভাবে মুছে নিতে হবে। আগে তো এমন ওষুধ ব্যবহার করতে হয়নি। আজই প্রথম। গতকাল তোমায় যারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন বলেছেন এবার চুপ করো। যাই করো, আমার চা খাওয়া শেষ হবে, তারপর, এর আগে নয়। হাত থেকে গামছাটা রেখে ওয়ার্ড্রোব থেকে সাবিনের জন্য গেঞ্জি বের করলো। ঈদের মধ্যে সামিনের চা খাওয়া শেষ। বেসিনের অন্য পাশ দিয়ে উঠে একদম সামিনের পাশেই বসে আস্তে ধীরে গেঞ্জিটা খুলে দিল। পিঠের দাগগুলো দেখে কেঁপে উঠল সুমনা। সবচেয়ে দাগগুলোই ভয়ঙ্কর লাগছে। কতটা নির্দয়া হলে একজন মানুষ অন্য একজন মানুষকে এভাবে আঘাত করতে পারে।
কতটা হিংস্র হলে এমনটা করা সম্ভব? চোখ দুটো বন্ধ করতেই সব কিছু ভেসে উঠল চোখের সামনে। স্বামীনের সেই নিজেকে বাঁচানোর প্রচেষ্টা, ক্ষণে ক্ষণে ব্যথায় আটকে ওঠা, স্বামীনের সেই রক্ত মাখা মুখটা, বিধ্বস্ত চেহারায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা স্বামীনটা। বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। চটজল দিয়ে চোখের পাতা খুলতেই গাল বেয়ে দুপোটা নোনা পানি টুপ করে পড়ল। দেরি হচ্ছে বলে সামিন সুমনার দিকে ঘুরতেই দেখতে পেল সে চোখ বন্ধ করে আছে। কিছু বুঝতে না পেরে ওভাবেই তাকিয়েছিল সুমনার দিকে। তবে চোখ বন্ধ থাকায় ব্যাপারটা টের পায়নি সুমনা। একদম সুমনার মুখের কাছেই সামিনের মুখটা। দ্রুত গাল দুটো মুছে দিয়ে নড়ে চড়ে বসল সে। সামিন মুখ ঘুরিয়ে নিয়ে আগের মতো করেই বসল। সুমনা তার কার্যক্রম শুরু করলো। আলতো হাতে পিঠটা মুছে দিতে লাগলো। সামিন গলা খাকড়ি দিয়ে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, চোখ বন্ধ করে কি ভাবছিলে? কিছু না, তবে চোখে পানি কেন? এমনি। এসব করতে কষ্ট হচ্ছে তাই কাঁদছো? এই সমস্ত ভুলভাল কথাবার্তা বলে নিজেও দুঃখ পেও না আর অন্য কেউ দুঃখ দিও না। এই সামান্য কাজগুলো আহামরি কিছুই না যে আমি পারবো না বা আমার কষ্ট হবে। তাহলে কাঁদলে কেন সেটা বলো। সবকিছু তোমার জানার দরকার নেই। অবশ্যই আছে, কারণ এটা আমার অধিকার। তুমি যদি বলতে না চাও তবুও তোমায় বলতে হবে, নয়তো আমি ভেবে নিব প্রথমে যেটা বলেছি সেটাই ঠিক। পিঠে কতগুলো ক্ষতের দাগ। এতক্ষণ দুঃখগুলো ভেতরে চেপে রাখলেও সেটা আর সম্ভব হলো না। মাথা নিচু করে হু হু করে কেঁদে উঠল। বৃষ্টির ফোঁটার মতো টুপটাপ করে চোখ থেকে পানি পড়ছে। শামিন তার পায়ের জন্য পুরোপুরি ঘুরতে না পারলেও হালকা সুমনার দিকে ঘুরে বসে নিজের কাছে টেনে নিল। বুকের ভিতর তার মাথাটা শক্ত করে চেপে ধরে মৃদু হেসে শামিন বলল, আমি জানতাম এটাই হবে, কিন্তু তোমার ভেতরে দমিয়ে রাখা কান্নাটা বাইরে আনতে এভাবে বলেছি। কাঁদো, মন ভরে কাঁদো, তারপর দেখবে মনটা হালকা হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু একদম ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। তাই বলছি, এসব নিয়ে পরবর্তীতে মন খারাপ বা কান্নাকাটি করো না। তুমি নিজেই তো কাল মাকে বুঝিয়ে বললে, তাহলে আজ এমন করছো কেন? প্রশ্নের উত্তর দিল না সুমনা। মুখ তুলে চোখ দুটো মুছে নিল সামিন। কান্না থামিয়ে পুরো শরীর ভালো করে মুছে দিয়ে মলম জাতীয় একটা ওষুধ লাগিয়ে দিল। সাজেদার হাতে হাতে সমস্ত কাজ শেষ করে ডাইনিং টেবিলে নাস্তা দিয়ে দিল। সাজেদা আর সানিম খেতে বসল। সুমনা নিজে না খেয়ে সামিনের জন্য নাস্তা নিয়ে ঘরের দরজা পর্যন্ত এসেই থমকে গেল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো। সামিন মেঝেতে পড়ে আছে। ওঠার বহু চেষ্টা করেও উঠতে পারছে না। সুমনা হাতের প্লেটটা টেবিলের উপর রেখে দৌড়ে সামিনের কাছে এসে হাঁটু গেঁথে বসিয়ে তাকে উঠিয়ে বসালো। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। এক গ্লাস পানি এনে খাইয়ে দিয়ে সুমনা ভয়াতুর গলায় বলল, কিভাবে পড়ে গেলে তুমি? কোথায় কোথায় ব্যথা পেয়েছো? খুব লেগেছে তাই না? লেগেছে, তবে কম। একটা কল এসেছিল, ফোনটা নিতে যেতে চেয়েছিলাম আর অমনি এরকম হয়ে গেল। আমি তো তোমায় বলেছিলাম যে কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলবে। যদি আমি কাছে না থাকি তাহলে ডাকবে, কিন্তু না, তুমি তো আমার কথাই শুনবে না। এই দেখো, এখন যদি গুরুতর কিছু হয়ে যেত তখন কি হতো বলো তো? আমার মনে হলো আমি পারবো, আর তুমি তো কাল থেকে ছোটাছুটি করছো। একজন মানুষকে এত বেশি চাপ দেওয়াটা এত ঠিক না। তুমি সব সময় একটু বাড়িয়ে বলো। ধীরে সুস্থে সামিনকে তুলে বিছানায় বসিয়ে দিয়ে খাবার খাইয়ে দিল। সুমনা খেয়ে ঘরে প্রবেশ করতেই সামিন বলল, মা আর সানিমকে ডেকে নিয়ে আসো তো। যাচ্ছি। সাজেদা কারো সঙ্গে করে কথা বলছেন, তাই সুমনা তাকে বিরক্ত না করে সানিমের ঘরের দরজায় দাঁড়াতেই দেখতে পেল সানিম হাতে একটা ছবির মতো কিছু নিয়ে অপলক নয়নে দেখছে। সুমনা ওকে চোখে মেরেও বুঝতে পারল না আসলে ওটা কি, বা ছবি হয়ে থাকলে সেটা কার ছবি। সুমনা হালকা গলা খাকড়ি দিতেই সানিমের হাতে থাকা জিনিসটা চট করে বালিশের তলায় লুকিয়ে ফেলল। সুমনা বিছানার কাছে গিয়ে প্রশ্ন করল, ওখানে কি লুকালি? সানিম থতমত খেয়ে উত্তর দিল, কোথায়? কিছু না তো। তোর হাতে কি ছিল? কিছুই তো ছিল না ভাবি। মিথ্যে বলিস না, কে বলি তো দেখলাম সাদা কাগজের মতো কিছু একটা। ওটা কাগজেই ছিল। দেখি তো কি কাগজ। তুমি দেখে কি করবে বলো? তোমার দেখার দরকার নেই, তুমি বরং ভাইয়ার কাছে যাও, ভাইয়া হয়তো তোমায় ডাকছে। সানিমের এমন প্রসঙ্গ পরিবর্তন করার ব্যাপারটা ভালো লাগলো না সুমনার, তাই সে ভ্রু কুঁচকে ধমকের সুরে বলল, খুব শেয়ানা হয়েছিস না? ভালোই ভালোই আমাকে দেখা, ওটা নয়তো কিন্তু বাবা মা আর তোর ভাইয়া এনাদের সবাইকে বলে দিবা একদম। ভয় পেয়েছে সানিম। এর আগে সুমনা কখনোই তার সাথে এমন আচরণ করেনি, তাই ভয় এবং দুঃখের ওজনটা একটু বেশি বেড়ে গিয়েছে। বালিশের তলা থেকে সেটা বের করে সুমনার হাতে দিয়ে
অসহায় চোখে তাকালো সানি, কিন্তু সুমনা তা পাত্তা দিল না, কারণ সে ভালো করেই জানে এসব কিচ্ছু সত্যি নয়, সব সানিমের অভিনয় মাত্র। যা ভেবেছিল তাই হলো। এটা আসলে একটা ছবি, আর মুখটাও বেশ পরিচিত, তবে কোথায় দেখেছে সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। মিনিট দুয়েক ভেবে সানিমকে উদ্দেশ্য করে বলল। এটা পঞ্চম শ্রেণীর ছাত্রী মারিয়া? মাথা নিচু করে সানিম ছোট্ট সুরে বলল। হ্যাঁ ভাবি, কাউকে বলো না। এইটুকু বয়সে এইসবে না জড়লে কি এমন ক্ষতি হতো বলতো? কি এমন বয়স হয়েছে ওর? মুখের দাঁতও এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে পড়েনি, অথচ প্রেম প্রীতি করে একদম উল্টাই দিচ্ছে। মেয়েটা খুব মিষ্টি দেখতে, তার মনটাও ভালো। ভালো খারাপ বোঝার মতো পর্যাপ্ত বয়স তোদের এখনো হয়নি, বুঝলি? তুমিও তো ছোট ভাবি, কিন্তু তবুও ভাইয়ার সাথে তোমার বিয়ে হয়েছে। আর আমি তো সামান্য একটু পছন্দ করি মারিয়াকে। এখন কথা হচ্ছে তোকে আর মারিয়াকে নিয়ে অযথাই আমাদের টেনে আনছিস কেন এখানে? তোর ভাইয়ার সঙ্গে আমার কোনো রকম পরিচয় ছিল না। আমাদের বিয়েটা হঠাৎ করেই হয়েছে, এবং যা কিছু করণীয় সেসব বড়রাই করেছে। এসবের মধ্যে আমি কোনোভাবে যুক্ত ছিলাম না। তুই যদি চাস আমি এই ব্যাপারটা কাউকে না জানাই, তাহলে এগুলো বাদ দিয়ে দে। এবার চল, তোর ভাইয়া ডাকছে। আমি শুনবো তোমার কথা, কিন্তু তুমি ভাইয়াকে বলো না। ভাইয়া যদি জানতে পারে, তবে আমার গায়ে চামড়া থাকবে না। চিন্তা করিস না, জলদি আয়। ছবিটা বিছানার উপর রেখে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল সুমনা। সাজেদার ঘরে এসে তাকে সঙ্গে করে নিয়ে সামিনের কাছে এলো। গতকালেই সেই ব্যাগগুলোর দিকে দেখিয়ে দিয়ে সামিন বলল। ওখান থেকে লাল ব্যাগটা খোলো। সুমনা তার কথা মতো গিয়ে ব্যাগটা খুলতেই কিছু প্যাকেট দেখতে পেল। সামিনের দিকে তাকাতেই সে বলল। প্যাকেটের গায়ে নাম লেখা আছে, দেখে যাও। প্রথম প্যাকেটটাই সানিমের নাম লেখা, তাই সেটা তার হাতে দিয়ে দ্বিতীয় প্যাকেটটা বের করলো। সেটা ছিল সাজেদার। তার হাতে দিয়ে তৃতীয় প্যাকেটটা বের করলো। এটা রফিকুলের জন্য রেখে দিলেন। শেষমেশ দুটো প্যাকেট ছিল, একটা ফারজানার আর একটা ময়নার মায়ের। ব্যাগ ফাঁকা, সুমনার জন্য কিছুই নেই। তবে তার জন্য সুমনার মনে বিন্দু মাত্র আক্ষেপ নেই। ব্যাগটা গুছিয়ে রেখে দিল। সাজেদা সামিনের দিকে তাকিয়ে বললেন। কি হলো? এটা শামিন? সবার জন্য নিয়ে এসেছিস, কিন্তু সুমনার জন্য নয় কেন? উপস মা, একটু মাথায় ছিল না সুমনার কথা। সময় কম ছিল, তাই তাড়াহুড়ো করে কিনতে হয়েছে। এর মাঝে সবার কথা মাথাতে আসেনি। সবার কথা বলতে? সবার জন্য তো ঠিকই এনেছিস, শুধু বাকি সুমনা। রেগে আগুন হয়ে গিয়েছেন সাজেদা। সুমনা একগাল হেসে গিয়ে সাজেদার গলা জড়িয়ে ধরে বলল। ও মা, রেগে কেন যাচ্ছ বলো তো? তোমার ছেলে তো ওখানে কাজে গিয়েছিল, কাজের চাপে মনে নাও থাকতে পারে, তাতে কি হয়েছে বলো? এক ড্রয়ার ভরা চকলেট আর এক আলমারি ভরা পুতুল, এতেই তো আমি ভীষণ খুশি। সাজেদা তার হাতের প্যাকেটটা সামিনের সামনে রেখে গম্ভীর গলায় বললেন। তুই যাই বলিস, ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি, আর এটা আমার প্রয়োজন নেই। চলে যাওয়ার জন্য এক পা বাড়িয়েছেন সাজেদা। অমনি খপ করে সামিন তার হাত ধরে হেসে বলল। আরে মা, তোমাদের কি আদৌ এটা বিশ্বাস হয় আমি সবার জন্য কিছু আনবো? একজনকে বাকি রেখে ওর জন্যও এনেছি, কিন্তু এই ব্যাগে জায়গা হয়নি, তাই আমার লাগেজে করে এনেছি। সাজেদা লম্বা শ্বাস ফেলে বললেন। কিছুক্ষণ কথাবার্তা বলে যে যার নিজ নিজ ঘরে চলে গেল। রবিকুল্লা ফিরেছেন বিকালে। যদিও তার ফেরার কথা ছিলেন দুপুরে, কিন্তু পথঘাটে অতিরিক্ত যানজট থাকায় সেটা সম্ভব হয়নি। রবিকুল্লা এসে বেশ খানিকটা সময় সিঁড়ির কাছে বসেছিলেন। সুস্থ ছেলেকে হঠাৎ এই অবস্থায় দেখিয়ে খুব দুঃখ পেয়েছেন তিনি। মেজর কল করেছেন, সামিন তার সাথে কথা বলছে। সুমনা ড্রয়িং রুমে এসে সাজেদার চুলে তেল দিয়ে দিচ্ছে। সামনের কথা শেষ হতেই সুমনাকে ডাকলো। খুব জরুরি না বলে এখানকার কাজ শেষ করে ঘরে এলো। তাকে দেখে সামিন বলল। পড়াশোনা বলতে কি কিছু নেই তোমার? কাল স্কুলে যেতে হবে, মনে আছে? যাব না। যাবে না মানে? আগামী কিছুদিন যাব না। কিন্তু কেন? তোমাকে এভাবে রেখে যাওয়াটা ঠিক হবে না। এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, মা আছে তো তোমার সাথে। মা একা সামলাতে পারবে না। খুব পারবে। সবসময় তোমার কথাই যে শেষ কথা হবে সেটা নয়। আমি যাব না বলেছি, তার মানে আমি যাব না। জেদ করছো কেন সুমনা? কারণ এছাড়া তুমি মানবে না। আচ্ছা যাই হোক, তুমি লাগেজে দেখো তোমার জন্য কিছু আছে। লাগেজ থেকে সামিনের সমস্ত কাপড় বের করে গুছিয়ে রাখলো। একদম নিচের দিকে বড় একটা প্যাকেট, সেটা খুলতেই খুশিতে রগ মগিয়ে উঠল সুমনা। 6টা শাড়ি, সাথে অনেকগুলো চকলেট। এগুলো দেখে যেন সুমনার খুশির সীমা ছাড়িয়ে গেল। সামিন মুচকি হেসে বলল। তুমি চাইলে এখান থেকে একটা শাড়ি পরতে পারো। কিন্তু আমি তো এখনো শাড়ি পরা শিখিনি।
আর হচ্ছে সেভাবে সামলাতেও পারি না। তবুও পড়ো না। আসলে আমার খুব ইচ্ছে করছে আমার পুতুলটাকে শাড়িতে দেখতে। তাহলে মায়ের কাছ থেকে পড়ে আসি। এসো। কোনটা পরবো? সাদা রঙেরটা। সুমনা সাদা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ বের করে সোজা সাজেদার কাছে এসে পরিয়ে দিতে বলল। তিনিও সঙ্গে সঙ্গে খুব যত্নে পরিয়ে দিয়ে বললেন। মাশাল্লাহ, কারোর নজর যেন না লাগে। প্রতিউত্তরে একগাল হাসল সুমনা। নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো। ল্যাপটপে কাজের ফাঁকে ফাঁকে এক নজর করে দেখছে শামিন। মাঝখানে শীতে করে খোপা করলো। সামনের দুপাশে কিছু চুল বেরিয়ে আছে। চোখে গাঢ় করে কাজল দিল। ঠোঁটে শুধু মেরিল, কানে বড় বড় ঝুমকো আর হাতে কিছু কাচের চুড়ি। ব্যাস, সুমনার সাজগোজ সম্পূর্ণ। আয়নার সামনে থেকে গিয়ে শামিনের পাশে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকতে দুটো মুখ কাছাকাছি হলো। শামিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। দেখো তো কেমন লাগছে। সুমনা সোজা হয়ে দাঁড়ালো। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সুমনার দিকে তাকাতেই আটকে গেল শামিনের চোখ। এটা পড়ি নাকি মানুষ ভেবেই কুল কিনারা পাচ্ছে না সে। এত অল্প সাথে কি করে একজন মানুষকে এতটা সুন্দর লাগতে পারে। পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দেখে বলল। মাশাল্লাহ, আমার ঘরে এটা কি মানুষ নাকি কোনো হুরপরি? সুমনা হো হো করে হেসে বলল। আমি শেওড়া গাছের পেতনি? মোটেই না, আমার বউটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী। সত্যি বলছো তো? একদম। ধন্যবাদ। শুধু ধন্যবাদ? ড্রয়ার খুলে একটা চকলেট বের করে শামিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল। ধন্যবাদ, সাথে চকলেট। এভাবে খাবো আমি? তাহলে কিভাবে খাবো? যেভাবে খেতে চাইবো সেভাবে কি খাওয়াবে? অবশ্যই, শুধু বলো তুমি। ঠিক আছে, তুমি তাহলে ওপাশ দিয়ে আমার পাশে বসো। শাড়ির কুচি ধরে বিছানার উপর উঠে শামিনের গা ঘেঁষে বসতেই শামিন কিছুটা চকলেট ভেঙে সুমনার মুখের ভেতরে ভরে দিয়ে দুষ্টু হেসে বলল। আমি ওখান থেকে খাবো। সুমনা ভ্রু কুঁচকে নিল, তবুও শামিন অবাধ্য হয়ে বলল। না না, আমি কিচ্ছু শুনবো না, আমি ওখান থেকেই খাবো। এটাতে থুতু লেগে গিয়েছে তো। তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ধরো। এই একদম না, হাত দিয়ে ধরা যাবে না। তাহলে কিভাবে দিব? আমি শুধু জানি হাত লাগানো যাবে না। কাচামচু করছে সুমনা। কি করে দিবি, মুখের চকলেটটাও তো শেষ হয়ে যাচ্ছে। সুমনাকে চিন্তিত হতে দেখে শামিন মিটিমিটি হাসছে। কয়েক মুহূর্ত বাদে ধোয়াতে আলতো করে শামিনের গাল দুটো ধরে নিজের দিকে টেনে আনলো। অদ্ভুতভাবে হার্টবিট বাড়তে শুরু করলো। দুটো মুখ খুব কাছাকাছি। একজনের নিঃশ্বাস নেওয়ার শব্দ অন্যজন শুনতে পাচ্ছে। এতটা কাছাকাছি তারা আর কখনো আসেনি। এই প্রথম তারা একে অপরকে নিয়ে উদ্ভট কিছু চিন্তা করছে। ঘোর লেগেছে দুজনের। তারা যেন দুজন দুজনকে চুম্বকের মতো কাছে টানছে। হালকা ঠোঁটের পরশ পেল। কেঁপে উঠল সুমনা। এই কাঁপুনি খুব করে টানছে শামিনকে। ঠোঁট জোড়া অনবরত থরথরেই কাঁপছে। সেটা বেশ উপভোগ করছে শামিন। এতটা কাছে আসাতে নিজেকে সামলে উঠতে পারল না। দখল করে নিল কাঁপা কাঁপা ঠোঁট জোড়া। সুমনাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। দোহাতে কামচে ধরল শামিনের গেঞ্জি। এমন সময় দরজায় টকা দিয়ে বসল কেউ। তৎক্ষণাৎ সুমনাকে ছেড়ে দিয়ে নিজেকে ঠিক করে নিল শামিন। এতক্ষণ যা হলো তা ভেবে লজ্জায় মাটির নিচে চলে গেল সুমনা। লাফিয়ে বিছানা থেকে নেমে শাড়িটা ঠিক করে দ্বিমুখী হয়ে দাঁড়ালো। শামিন গলা খাকারে দিয়ে বলল। দেখো তো স্যার এসেছেন কিনা, আজ তার আসার কথা ছিল। সুমনা মাথায় ঘোমটা টেনে হুড়মুড়ে যেতে লাগলো দরজার দিকে। এদিকে শামিন ঠোঁট কামড়ে হেসে মনে মনে বলল। আল্লাহ, এটা কি করে ফেললাম আমি? শামিনের অনুমানে ঠিক ছিল। স্যার এবং তার সঙ্গে দুজন এসেছেন। তারা শামিনের ঘরেই বসেছেন। তাদের জন্য চা নাস্তা বানিয়ে সুমনার হাতে পাঠিয়ে দিলেন সাজেদা। রফিকুল্লাহ, সাজেদা, সানিম, সুমনা সবার সঙ্গেই পরিচয় করিয়ে দিল। রফিকুল্লাহ খানিকক্ষণ বসে তাদের সঙ্গে গল্প করেছেন। এবার তাদের একা ছেড়ে দিয়ে ড্রয়িং রুমে এসে বসল। সুমনা একা এক কোণে বসে গালে হাত দিয়ে ভাবছে, কি হয়ে গেল এটা? এরপর থেকে কি করে তার চোখে চোখ রাখবো? এখন তো অনেক মানুষ ছিল, কিন্তু একা কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো? ছি, আমি এতটা খারাপ কবে হলাম? আমিও নাকি বাজে একটা ব্যাপারের সাথে জড়িয়ে গেলাম।